আমার চ্যানেলে যে ডুয়ার্স ট্রাভেল সিরিজ চলছে তার এর আগের পর্বটি আমি শেষ করেছিলাম আপনাদের দি জাঙ্গল বুক রিসর্ট ঘুরিয়ে। জলদাপাড়ার ফার্স্ট গেটের কাছে থাকবার জন্য একটা দারুণ রিসর্ট, মোটামুটি ৩,৬০০ থেকে ৪,০০০ টাকার মধ্যে আপনারা ব্রেকফাস্ট সমেত এখানে রুম পেয়ে যাবেন। নানা ক্যাটাগরির রুম আছে। আমরা যে রুমটিতে ছিলাম সেটার একটা ট্যুর দিয়েছিলাম আগের ব্লগটিতে। যারা আমার এই ট্রাভেল সিরিজের আগের ব্লগগুলি কোনো কারণে দেখে উঠতে পারেননি, আজকের ব্লগের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেই সমস্ত ব্লগের লিঙ্ক, একবার দেখে নেওয়ার অনুরোধ রইল। ঘড়িতে বাজে 5:15, ভোর 5:15। আমরা একটি গাড়িকে বলেছি, তিনি আমাদের এখান থেকে আমাদের যে হোটেল সেখান থেকে জলদাপাড়ার যে সাফারি হয় যে গেটটিতে বোধহয় 2 মিনিট নেবে যেতে। এটা একটা বিরাট সুবিধা এই জাঙ্গল বুক রিসর্টে থাকার। দুটো গেট আছে তো এখানে সাফারির জন্য, একটা গেট 1 গেট 2। আমাদের এই হোটেলটা গেট 1 এর কাছে। জলদাপাড়ার এই গেট 1 থেকে টোটাল সাফারি হয় যে 17টা করে গাড়ি ছাড়ে। তো আমরা কার সাফারি করছি, এলিফ্যান্ট সাফারি করছি না। ওই কার সাফারির জন্য ওই প্রথম স্লট, এখন তো শীতকাল, বোধহয় সকাল 6টা থেকেই শুরু হয়। তো আমাদের গিয়ে 5:30টার মধ্যে রিপোর্ট করে টিকিটটাকে আগে চেষ্টা করতে হবে নেওয়ার। এবার কোনো গ্যারান্টি নেই যে টিকিট পড়েই থাকবে। ইনকেস এটা হলো না তাহলে আবার 8টা স্লটটায় ট্রাই করতে হবে, কারণ এখন আর অনলাইনের কোনো টিকিটিংয়ের সিস্টেমটাই যেহেতু নেই, প্রেডিকশন করতে পারবেন না আছে কি নেই। তবে যেহেতু এটা নন উইকেন্ডের সময়, আশা করি গেলে পাওয়া যেতেও পারে। আর আপনারা সবাই জানেন যে এখন জাঙ্গালের এন্ট্রি ফিস যেটা পার পার্সন সেটা লাগছে না, তাই ওভারঅল কস্টটা কমে গেছে। এখন শুধু জিপসির কস্ট আর গাইডের কস্ট, এর বাদে আর কোনো খরচ নেই। মানে ধরুন আগে যদি আপনাদের 3 জন গেলে 2600 টাকা খরচ হতো, এখন সেটা 1700 টাকার মতো আশপাশে খরচ হতে পারে। তো দেখি কি অভিজ্ঞতা হয়। আর ডকুমেন্ট হিসেবে আমাদের বলা আছে যে ভোটার আইডি বা আধার আইডিটুকু রাখতে, এর বাদে কিন্তু আর কিছু ক্যারিও করছি না। তো ওখানে গিয়ে কি দেখতে পাচ্ছি, অ্যানিমাল সাইটিং কিছু হচ্ছে কিনা, জলদাপাড়ায় তো যেহেতু আমার এটা প্রথম সাফারি, তাই যা হতে থাকবে সেই অভিজ্ঞতা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো এই ব্লগটায়। সেদিন যখন আমাদের রিসোর্ট থেকে আমরা বেরোলাম জলদাপাড়ার জিপ সাফারি টিকিটিং কাউন্টারের জন্য, তখন আশপাশটা ঘুটঘুটে অন্ধকার। কোন রাস্তা দিয়ে ঠিক যেতে হয় সেটাও জানা ছিল না। তবে দেখলাম গাড়িতে 5 মিনিটও নিল না টিকিট কাউন্টারটা অবধি পৌঁছতে। আর দেখলাম ঠিক টিকিট কাউন্টারটার উল্টো দিকেই অবস্থিত হচ্ছে WBTDCL দ্বারা অপারেটেড অরণ্য ট্যুরিস্ট লজ। এই দেখুন এখানে সমস্ত ডিটেলস দেয়া, কার সাফারির টাইমিং যেগুলো হয় আর কি। 6টা থেকে 7:30, 8টা থেকে 9:30, 1:30 থেকে 3টে, 3:30 থেকে 5টা। ইভিনিং স্লটটা একটা ফোক ডান্স থাকে। আর এন্ট্রি টিকিট ইস্যু হবে ঠিক তার 1 ঘন্টা আগে থেকে প্রতিটা স্লটের। আপনারা যারা এখানে এলিফ্যান্ট সাফারি করবেন তাদেরও টাইমিংটা দেখিয়ে রাখলাম। তবে তফাৎ একটাই জায়গায়, এলিফ্যান্ট সাফারির যে এন্ট্রি পাস সেটা আপনাদের আগের দিন বিকেলে 6টা থেকে 8টার মধ্যে গিয়ে কালেক্ট করে নিতে হবে। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের লোকেশনটা বুঝিয়ে দিই। এই পিছনে আমার হচ্ছে ফার্স্ট গেটের অফিস, টিকিটিং কাউন্টার, সমস্ত কিছু এখান থেকেই হচ্ছে। আর ডান দিকে তাকালেই হচ্ছে অরণ্য ট্যুরিজম প্রপার্টিটা। ওই সামনে যে অংশটাতে লাইট জ্বলছে ওটাই হচ্ছে অরণ্য ট্যুরিজম প্রপার্টি। আমি দেখুন মন থেকেই ঠিক করেছিলাম যবেই জলদাপাড়া আসি আমি অ্যাটলিস্ট এলিফ্যান্ট সাফারিটাকে প্রমোট করব না। আমি জানি বেশিরভাগ লোক তবুও সেটাই করবেন, কিন্তু এখানে যখন গাড়িতেও ঘোরার অপশান আছে, আমার সামহাও মনে হয় না যে একটা জন্তুকে কোনো এন্টারটেনমেন্ট পারপাসে ব্যবহার করা উচিত। তার ঘাড়ে চেপে দুলতে দুলতে এখন যাব, সেটায় একটা আনন্দ আহরণ করব, আমার তো কোনো আনন্দ হবে না। আপনি বলতেই পারেন যে হ্যাঁ, আপনি চিকেন মাটন খাওয়ার সময় তো এই সেন্সগুলো কাজ করে না, কিন্তু সেটা তো খাদ্যাভ্যাস, চট করে পাল্টানো যায় না। কিন্তু যেখানে জন্তুর ঘাড়ে চেপে না ঘুরলেও হয়, সেখানে কেন একজনকে কষ্ট দেবো বলুন? এবং এটা প্রমোট করবার মতো কোনো জিনিস বলে তো আমার মনেও হয় না। সত্যি আমার মনে হয় যদি অপশান থাকে, এটা যদি করে দেওয়া হয় যে এখানে যারা আসছেন তারা ভলেন্টারিলি 500 টাকা, 1000 টাকা কেউ ডোনেট করতে চান যাতে ওই হাতিগুলো খেতে পায়, তাহলে আমি কিন্তু সেটা করতে রাজি। মানে ভিডিওয়ে বলছি বলে নয়, এরকম যদি কিছু করা হয় ফরেস্ট ডিপার্টমেন্টের থেকে, আমি কিন্তু টাকা দেবো অ্যাজ এ ফার্স্ট পার্সন। তো আমার সেটাই মনে হয়। আমি তো বাড়িতে কুকুর, বেড়াল এদেরকে দেখি, পুষি, কিরকম একটা খারাপ লাগে জানেন তো, যে এদের ঘাড়ে চেপেই আবার ঘুরবো, এবং সেটাও জাস্ট আনন্দ নেয়ার জন্য। নট মাই টাইপ। আমাদের এই জিপ সাফারির জন্য 6 জনের জিপের টোটাল এখন খরচ পড়লো 1750 টাকা। খরচ কিন্তু অনেকটা কমে গেছে, কারণ পার হেডার এন্ট্রি টিকিটটা কিছু রইল না। 1400 টাকা জিপসির কস্ট, 350 টাকা
গাইডের কস্ট। আর আমি যেটুকু জানি যারা ইভিনিং স্লটটা করবেন 90 টাকা প্রতিজন ওই ফোক ডান্সের জন্য দিতে হয়। এখন অনেকটা খরচ কমে গেছে কিন্তু এই ধরুন, এটা একটা ভালো পদক্ষেপ। আর যারা এলিফ্যান্ট সাফারি করবেন ভাবছেন তাদের আগের দিন বিকেলে এসে টিকিট নিতে হবে, দিনের দিন হবে না, এবং সেক্ষেত্রে খরচটা 1000 টাকা প্রতিজন মতো। আর এই ব্যাপারে আমরা আগে জানতাম না, তবে যখনই আসবেন প্রত্যেকের আইডি কার্ডের জেরক্সটা আনবেন, জেরক্স ছাড়া কিন্তু এখানে অ্যালাউ করছে না দেখলাম। আর আমরা যাচ্ছি হচ্ছে জিপসিগুলোয় বসতে, এবং দেখুন আস্তে আস্তে আকাশের রং কিন্তু ফর্সা হচ্ছে। এখানে যদিও সানরাইজ 6:30 নাগাদ হয় এই শীতকালটাতে, তবুও এখনও কিন্তু ভিজিবিলিটি আছে। আর আজকে কুয়াশা ফগ কিছু নেই। আমি এর আগেও যখন লাটাগুড়ির মানে সাফারি করেছিলাম, আমাকে বলা হয়েছিল যে দিনের অ্যানিমাল সাইটিংয়ের যদি সুযোগ হিসেবে ভাবেন বেস্ট হচ্ছে এই ফার্স্ট স্লটটা, তো এটাকে অ্যাটেম্প্ট করা। লাটাগুড়িতে তো এবার হলো না, যেহেতু আমরা দুপুরবেলায় পৌঁছেছি, ওই জন্য জলদাপাড়াটায় ঘুম ভেঙে হলেও বা একটু কষ্ট হলেও শীতকালের মধ্যে সকালটাতেই এসছি। আপনারাও চেষ্টা করবেন ফার্স্ট স্লটে সাফারিটা করা। এইরকম হচ্ছে আমাদের জিপসি, দেখুন 6 জন বসা যায় কম বেশি, তবে হ্যাঁ কমফোর্টেবলি কিন্তু আমি যা দেখছি 4 জনই ঠিক আছে। এইটুকু গাড়িতে 6 জন বসলে একটু গাদাগাদি অনুভব হবে। ঘড়িতে বাজে সকাল 6টা আর আমাদের জিপ সাফারি স্টার্ট হলো। এই পিছনে এন্ট্রি গেট দেখাচ্ছি আপনাদের। এই হচ্ছে অরণ্য ট্যুরিজম প্রপার্টি, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের। ভবিষ্যতের দিনে এখানে এসে অবশ্যই একটা ব্লগ করব, জাস্ট বিকজ অফ ইটস লোকেশন। ভিডিওয়ে আগে এগোনোর আগে দুটো কথা বলে রাখা খুব দরকার। একটা হচ্ছে, যদি আপনারা নিজেরা ফিজিক্যালি এই টিকিটিংটা না করাতে চান তাহলে কিন্তু হোটেলকে বললে ওনারা নিজেদের কমিশন রেখে আপনাদের জন্য এই জিপসি সাফারির টিকিটটা বুক করে দিতে পারেন। অনেক সময় যদি অন্য কোনো বোর্ডাররাও এই সাফারি করে সেক্ষেত্রে জিপে একটা শেয়ারিং বেসিসেও কিন্তু ঘোরার সুযোগ থাকে। আর লোকেশনগতভাবে আরেকটা জিনিস বলে রাখা দরকার, যে অরণ্য ট্যুরিজম প্রপার্টির পাশে টিকিটিং কাউন্টারটা হলেও মূল যেটা প্রবেশদ্বার জিপসির এই সাফারির জন্য সেটা কিন্তু আবার দি জাঙ্গল বুক রিসোর্ট থেকে মাত্র 250 মিটার দূরে। এই যে জিপ সাফারিটায় আমরা যাচ্ছি আমাদের হলং হয়ে নিয়ে যাবে। এই গেটটা থেকে হলং উনি বললেন দাদা, গাইড দাদা, 6.5 কিলোমিটার মতো। আর তার বাদেও দুটো ওয়াচ টাওয়ার আমরা দেখব এবং আবার এই পথেই ফিরে আসবো। টোটাল এই এক সাইডের জার্নিটা বোধহয় 13 থেকে 14 কিলোমিটারের মতো। সেদিন দুটো জিনিস আমাদের ফেভারে কাজ করেছিল। একটা তো প্রথম স্লটে যাওয়াটাই বোধহয় ঠিক ডিসিশন, কারণ অ্যানিমাল সাইটিংয়ের সুযোগ সারাদিনে সব থেকে বেশি থাকে এই ফার্স্ট স্লটটিতেই। এবং দ্বিতীয়ত আরেকটা জিনিস যেটা আমাদের অজান্তেই হয়েছিল, সেটা হচ্ছে যে কটা জিপ সেদিন জলদাপাড়ায় প্রবেশ করেছিল আমাদের জিপটা সবার আগে যাচ্ছিল। এটার কিন্তু একটা অ্যাডেড বেনিফিট আছে। জলদাপাড়ার জঙ্গলে প্রবেশ করা মাত্রই আমরা প্রচুর ময়ূরের দেখা পাই। তারপরে পথের প্রায় দুদিকেই অনেক হরিণও আমরা দেখতে পাই। তবে হ্যাঁ, সব ক্ষেত্রে মোবাইল বার করে করে সেই ফুটেজ তোলবার আগেই তারা হয়তো কিছুটা ভয় পেয়েই, আমাদের ভয় পেয়েই বনে বাদারে আবার হারিয়ে যাচ্ছিল। কিছু ক্ষেত্রে সফল হয়েছি, সেই ফুটেজগুলো কিন্তু বারবার এই ব্লগে দেখানোর চেষ্টা করব। জলদাপাড়ার জঙ্গলের যে দুটি অংশে জিপসি সাফারি হয় তার মধ্যে একটি অংশে প্রচুর উঁচু উঁচু গাছ, ঘন জঙ্গল, এবং সেখানে কোনো অ্যানিমাল স্পট করলেও তাকে আলাদা করে দেখতে পাওয়া খালি চোখে ভীষণ কঠিন ব্যাপার। তবে এই জিপসি সাফারির 6-7 কিলোমিটার হয়ে যাওয়ার পর তারা আপনাদের প্রায় একটা ওপেন গ্রাসল্যান্ডের মতো জায়গায় নিয়ে যায়, যেখানে কিন্তু অ্যানিমাল স্পটিং করা ভীষণ ইজি, কারণ এখানে গাছের উচ্চতা কম এবং গ্রাসল্যান্ড হওয়ার দরুন তাদের দেখতে পাওয়ার সুযোগটা অনেক বেশি। হলং ক্রস করে যাওয়ার পরেই কিন্তু ঘাসের জঙ্গল শুরু হলো, এবং এই ঘাসের জঙ্গল হওয়ার দরুন যেহেতু গাছের হাইটগুলো কম, অ্যানিমাল সাইটিংয়ের চান্স বেশি। আমরা কিছুক্ষণ আগেই একটা সাম্বার হরিণ দেখলাম।
আমাদের জিপসি চলতে চলতে পৌঁছে গেল এমন এক জায়গায় যেখান থেকে কিন্তু আবার দেখলাম হাতি সাফারির প্রিপারেশন শুরু হয়ে গেছে। পর্যটকরা এখান থেকে এসেই কিন্তু এই গেটটি থেকে এসেই কিন্তু হাতি সাফারির জন্য বোট করেন। জলদাপাড়ার জঙ্গলে যে বাইসন প্রচুর পরিমাণে দেখা যায় সে গল্প অনেকের মুখে শুনেছি, তবে প্রথম চাক্ষুষ দেখার সুযোগ হলো। মার্জনা চেয়ে নিচ্ছি কারণ অনেক জায়গায় ক্যামেরা ভীষণ কেঁপে গেছে, কারণ এই সমস্ত ফুটেজ কিন্তু এটি রানিং জিপসি থেকে তোলা। তাও যখন সুযোগ পেয়েছি জিপসিটিকে পাশে দাঁড় করিয়ে কিছু স্টেবল ফুটেজেসও পেয়েছি। আশা করি আপনাদের দেখে এই জিনিসটি নতুনত্ব লাগছে এবং আপনারাও আমার সঙ্গে কিন্তু এই জিপসি সাফারিটা এনজয় করছেন। যেটা দেখতে জলদাপাড়ায় মূলত পর্যটকরা আসেন, সেই ওয়ান হর্ন রাইনোসরাস আমাদের সামনে একদম পোজ দিয়ে দাঁড়িয়ে আছে। বিরাট আকৃতির একটি ওয়ান হর্ন রাইনোসরাস, এবং এইটাই শেষ পয়েন্ট। দাদা বলছিলেন ওই সামনে গাছের ক্যানোপির মধ্যে একটি হাতিও আছে, বাট ওই অবধি আমরা যাব না। এখানে যেহেতু এই মাটিতে নুন ছড়ানো থাকে, নানা বন্য প্রাণীরা কিন্তু এখানে আসেন। আপনাদের ভিডিও শুরুর দিকে যে বিষয়টি বলছিলাম সেটা একেবারেই সত্যি। সেটা হচ্ছে যে আমরা যেহেতু একদম ফার্স্ট দিকে এসছিলাম, মানে আমাদের জিপটা একদম শুরুর দিকে ছিল, তাই আমরা সবচেয়ে বেশিক্ষণ এই ওয়ান হর্ন রাইনোটিকে দেখতে পেয়েছি। পরের আর দুটো জিপ ম্যাক্সিমাম দেখেছে, তারপরে কিন্তু ওরাও আবার বনে হারিয়ে গেল। আর এখানে একটা ফরেস্ট ডিপার্টমেন্টের হাতিও ছিল কিন্তু ওয়াচ টাওয়ারটার পাশে। আমরা আবার সেদিন যখন জিপসিটি করে হলংয়ের দিকে ফিরছিলাম তখন ঘুমন্ত অবস্থায় আরেকটি রাইনো চোখে পড়ে। সেদিন সত্যিই বোধহয় ভাগ্য ভালো ছিল, প্রত্যেকটি অ্যানিমাল একদম কাছাকাছি এবং খুব ভালোভাবে দেখতে পাই। এবং সবথেকে ভালো যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে এই ময়ূরের পেখম তুলে নাচ। আমরা যে দিকটায় যাচ্ছি আগে এদিকটাতেই হলংয়ের বাংলো ছিল। এত খারাপ লাগে যে এইটাও একটা মানে শেষ সম্বল ছিল জঙ্গলের মধ্যে এভাবে থাকবার, সেটাও পুড়ে ছাই হয়ে গেল। এখানে সল্ট পিট ছিল, জানি না কি ব্যাপার, বলা হয়েছে শর্ট সার্কিটের কারণে নাকি এই হাল। এই জায়গাটিতেই কিন্তু ছিল হলংয়ের বাংলো। দেখুন এখন আর কিছুই নেই, ক্লিন আপ করা হয়ে গেছে, শুধু পোড়ার দাগগুলো রয়ে গেছে। আমার জীবনে করা শ্রেষ্ঠ এটা সাফারি। এই
মর্নিং টাইমে আমি আগে আসার সময় বলছিলাম যারা আসেন সাইটিংয়ের চান্সেস অনেক বেশি থাকে। কিছু আর দেখা বাকি নেই, সে সাম্বার হরিণ থেকে শুরু করে বাইসন, ওয়ান হর্ন রাইনোসেরাস, এরকম কাছ থেকে আমি জানি না প্রচুর লাখ লাগে সেই পাহাড়ে গিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা আর সুন্দরবনে গিয়ে বাঘ দেখার মতো ব্যাপার আর কি। আর আমাদের যিনি গাইড আজকে ভীষণ নলেজেবল, তো যখন যা দেখেছি সব ওনারা মানে সাধ্যমতো দেখানোর চেষ্টা করেছে। লাটাগুড়ির জিপ সাফারির থেকে এটা 100% বেটার, সারা জীবন মনে থাকবে এই অভিজ্ঞতাটা। আজকের এই ব্লগটা শেষ করব একটা অনুরোধ রেখে। আপনারা যারা ডুয়ার্সে যান, বন্যপ্রাণের সঙ্গে সময় কাটানো কিংবা তাদের কাছে পাওয়ার যে আনন্দ আমরা আহরণ করে বাড়ি ফিরি, সেটা যেন ডুয়ার্সেই শেষ না হয়ে যায়। আমাদের নিত্য নৈমিত্তিক জীবনেও যখন আমরা ফিরে আসব, আমাদের বাড়ির পাশে হয়তো বাইসন, গন্ডার, হাতি কিংবা বাঘ থাকে না, তবে আমরা কিন্তু রাস্তাঘাটে ডেলি বেরোলেই নানা স্ট্রে ক্যাট বা স্ট্রে ডগসদের দেখতে পারি যাদের খাবার বা জলটুকু জোটে না। চলুন না চেষ্টা করি সামান্য কিছু করা তাদের জন্য। সামনে এপ্রিল মে মাসের চড়া গরম, চলুন আমরা চেষ্টা করি প্রত্যেকের বাড়ির সামনে আর কিছু না পারলেও এক বাটি করে জল রাখা। দেখবেন এইটুকু করলেও তারা আপনাদের জন্য এতটা ভালোবাসা ফিরিয়ে দেবে যা অনেক নিজের মানুষও হয়তো আপনাকে দিতে পারবে না। ভালো থাকবেন, আজকে এখানেই শেষ করলাম।